আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটা গজল বলবো। ছোট্ট মনি কোন সোনা, মন দিয়ে বই পড়ো, লেখা পড়া শিখে তুমি হবে অনেক বড়। ছোট্ট মনি কোন সোনা, মন দিয়ে বই পড়ো, লেখা পড়া শিখে তুমি হবে অনেক বড়। বিশ্বটাকে গড়তে হলে নিজকে আঁকে গাড়ো, নিজকে আঁকে গাড়ো। ও কোরআন হাদিস শিখে তুমি আলোর পথে চলো। ছোট্ট মনি খোকন সোনা, মন দিয়ে বই পড়ো, লেখা পড়া শিখে তুমি হবে অনেক বড়। পড়তে বসে দোয়া করো, রব্বি জিদনি ইলমা পারো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনিশা খাতুনকে সুন্দর একটা গজল পরিবেশন করার জন্য। আমরা এর মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ মহোদয় ব্যক্তিবর্গদেরকে পেয়েছি, যারা তাদের নিজেদের কর্মে চরম ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে সময় বের করেছেন আমাদের মাঝে উপস্থিত। যেখানে যে এলাকায় বাড়ি আমাদের সাজ্জাদ ভাই, সেই এলাকারই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বর্তমান পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ আমাদের মাননীয় রফিকুল ইসলাম সাহেব, উনি উপস্থিত হয়েছেন আমাদের এই ক্ষুদ্র আহ্বানে। আমরা ওনাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সঙ্গে ওনার আর বেশি আমরা সময় নষ্ট করবো না, ওনার মুখে পবিত্র দু একটা কথা শুনে তারপরে আমরা পরবর্তী অন্য জায়গায় চলে যাব। ধন্যবাদ। এই মহতী অনুষ্ঠানে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে সম্মান জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। ঘোষক বললেন সাজ্জাদ বাবু আমার ভাস্তা, আমার গ্রামেই বাড়ি, পাশেই গ্রামে দেখতে পাই। কুশকারির ধারেই মিরাকুড়ি গ্রাম, চোকাহারে দিনা পাবলিক স্কুল। আমরা বহুবার আমি গেছি, যখন থেকে তৈরি হয় প্রায় প্রতি বছর যাই আমি ওখানে। মাঝে মাঝে বলতো আমাকে এই জায়গায় আমরুল বাড়ির এখানেই জায়গা কিনে দিনা পাবলিক স্কুল করছেন, আবার কোথাও আমাদের গাঙ্গুরিয়া বংশিয়ারি থেকে উঠছেন। সুন্দর একটা পরিবেশ, আল্লাহ ওনার ভালো করুক। যারা এই পরিবেশকে বজায় রেখে শিক্ষার আলো গ্রামেগঞ্জে পৌঁছে দিচ্ছেন, ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের শারীরিক সুপ্ত প্রতিভার বিকাশ ঘটছে। যেই ছোট্ট শিশুটি এখনই গজল গাইলেন, সুন্দর তার প্রতিভা। মফজদা বলছিলেন যার মেধা, কেউ ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, খেলোয়াড় হবে, স্পোর্টস প্লেয়ার্স হবে, বিভিন্ন সুপ্ত প্রতিভা। মেয়েটা যে গজলটা গাইল তার মধ্যে লুকিয়ে আছে প্রতিভা। এই প্রতিভার বিকাশ ঘটানোর একটা জায়গা, এটাই হচ্ছে বাংলার কৃষ্টি কালচার সভ্যতা। বিশেষ করে আমাদের ধর্মীয় যে আলোটা, এই খাদেবুলদা আছেন আমার খুব কাছের মানুষ, সম্মানীয় ব্যক্তি, একসঙ্গেই থাকি আমরা। আমাদের বংশিয়ারিতে আলামিন মিশন, বেজানুন, বিভিন্ন এডুকেশন হাবগুলো হয়েছে, আমরা প্রতিটার সঙ্গে থাকি। সুতরাং একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কয়েকদিন আগের একটা ছোট্ট বলি, বংশিয়ারিতে আমাদের রশিদপুর হসপিটালে আমি এসেছিলাম, আমার মেয়ে ভর্তি ছিল। সেইখানে এসে দেখছি 3খানা ডক্টর গকর্ণ থেকে, 2টো ম্যাডাম আমাকে আঙ্কেল বললো, আর একটা আমার পরিচিত ওর বাবা। 3জন হরিরামপুর গকর্ণ ডক্টর, 2টো এখন আছে বংশিয়ারিতে, একটা রাঙ্গাপুকুরের। এই যে গ্রামে গঞ্জে শিক্ষার আলো, এই মিশন থেকে ভালো রেজাল্ট করে যারা আজকে ডক্টর হচ্ছেন, ইঞ্জিনিয়ার্স হচ্ছেন,
ভালো ভালো দপ্তরে চলে গেছেন, ভালো সার্ভিসে চলে গেছেন, শুধু দানটা এই মিশনের। আমি পিছিয়ে রাখছি না স্কুল কলেজকে, ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল এডুকেশনকে নিয়ে আজকে একটা আলো গ্রামে গঞ্জে পৌঁছে গেছে। আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামে 7 থেকে 8 জন ছেলে মেয়ে এখন মিশনে থাকে, কেউ হরিপুরে, কেউ কালিয়াচকে, যেখানে সেখানে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমার এই ভাস্তি রসুল আলম, আমার এই ভাস্তি এবার ডক্টরেট চান্স পেয়ে পিজিতে জয়েন করেছে। একই বাড়ি, আমার এই বাড়ি। ওনার হচ্ছে খাদিমুল সাহেবের ওখান থেকে 92% মাধ্যমিক করেছিলেন। ওনার ভাগ্যটা ভালো, সাইকেল থেকে পড়ে গিয়ে হ্যান্ডিক্যাপ হয়ে গিয়েছিলেন, যার ফলে হ্যান্ডিক্যাপ হওয়ার ফলে উনি বিএসসি নার্সিংয়ে চান্স পেলেন। 1 থেকে 1.5 বছর ক্লাস করলেন। তারপরে হ্যান্ডিক্যাপের একটা কোটা আছে, তাই তো খাদিমুল্লাহ, হ্যান্ডিক্যাপ কোটায় মার্কসটা কম, তিনি চান্স পেলেন ডক্টরেট, এবার পিজিতে আছেন। এই কয়েকদিন আগে কথা বললাম, বাড়িতে এসেছিল, আমার আঙিনায়, আমার বাড়িতে। সুতরাং এই যে খাদিমুল্লাহর মতো মানুষ, মঈনুদ্দিন সাহেবের মানুষ, সারজাত হোসেনের মতো মানুষ, যারা শিক্ষার আলোকে ধর্মীয় দিক দেখার আলোকে যারা গ্রামে গঞ্জে পৌঁছে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তিনাদের ভালো করবেন। তিনারাই হচ্ছেন আসল সঠিক মানুষ গড়ার কারিগর। আমরা এডুকেশন নিই, স্কুল কলেজে নিই, কিন্তু ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল এডুকেশনের সঙ্গে মিশনগুলো যে এগিয়ে নিয়ে গেছেন, সত্যি ধন্যবাদ। আমি আমার ব্যক্তিগতভাবে তিনাদের অনেক সম্মান, অনেক শ্রদ্ধা জানাই। আমরা সবাই ব্যস্ত মানুষ, মফিজদা খুব ইম্পর্টেন্ট কথা কিছু বললেন, দিক নির্ণয়। আমরা এগিয়ে গেলে তার কিছু দিক নির্ণয় করতে হয়। অনেক আজকে গার্জিয়ান মা বোনেরা এসছেন, তিনাদের ছেলেদের নিশ্চয়ই খারাপ লাগে যখন বাড়িতে এইখানে আবাসিক কারো মেয়ে ছেলে যখন আমাদের থাকে, বাড়িতে যখন ভালো রান্না হয় না, মাছ মাংস রান্না হয়, এই পৌষ পিঠা হবে, গরম পিঠা হবে, ঠান্ডা পিঠা হবে, তখন চোখের জল আসে, আমার মেয়েটা, আমার ছেলেটা এই আমরুল বাড়িতে আসে বা হরিপুরে আসে, খেতে পারে না, সহ্য করতে হয় আমাদের। কেন? তার ভবিষ্যৎটা লক্ষ্য করে। সুতরাং আজকে যিনারা অভিভাবক এসছেন, আমার শ্রদ্ধেয় মা বোনেরা এসছেন, সবাইকে আমি নিবেদন করব, আপনারা আপনাদের মূল্যবান সম্পদ এই ছেলে মেয়েদের রক্ষা করার জন্য যে উপদেশগুলো মফিজদা দিলেন, বিশেষ করে সেগুলোর দিকে যাবেন একটু। আমি কয়েকদিন স্কুলে, একটা এইচএস হাই স্কুলের প্রেসিডেন্ট আমি, সেইখানে আলাপে আমাকে অনেক মাস্টারমশাই ম্যাডামগুলো বললেন, আজকে কিন্তু রেজাল্টের দিনে আপনাকে বলতে হবে ছেলে মেয়েগুলো যেন 11-12 কেউ মোবাইল নিয়ে ক্লাসে না আসে। যথারীতি আমি বললাম, সবাই বড় স্কুল, সঙ্গে সঙ্গে অফিসে বসে 32 জন শিক্ষক, সবাইকে নিয়ে বসলাম যে এটা তো ঠিক নয়। আমি মাইকে কিন্তু বললাম, ছেলে মেয়েরা, ছাত্রছাত্রী কেউ মোবাইল নিয়ে ক্লাসে যাবে না। তাহলে আপনারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, আপনারা কি যাবেন? হেডমাস্টার বলছেন না। তখনই বলা হলো, কোনো শিক্ষক শিক্ষিকা কিন্তু স্কুলে মোবাইল নিয়ে যাবেন না। মফিজদা যেটা বললেন, আমাদের সেইভাবে শিক্ষার অগ্রগতিটা যেমন হচ্ছে, আলোটা যেমন পড়ছে, সঠিক ছেলে মেয়েদের মানুষ করতে গেলে যেটা করণীয় সেটা করতে হবে। আমাদের ব্যথা আছে, অনেক ছেলে মেয়ে দূর দূরান্ত মিশরে থাকছে, আমাদের মানে অনেকে খারাপ লাগছে। সুতরাং এই সারজাত বাবু আমার ভাস্তা, আমার গ্রামের ছেলে, সেদিন আমার জেলা পরিষদে গিয়েছিলেন, আবার বাড়িতেও দেখা হয়, আজ এসেছি, তার সুন্দর একটা পরিবেশে এই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই সুনামটা অক্ষুণ্ণ রাখতে হবে, সবাইকে বলতে হবে যে এই দিনা পাবলিক স্কুল রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে, শিক্ষক শিক্ষিকা মন দিয়ে পড়ার, ভালো শিক্ষা দান দেন, এর সুনামটা স্কুলের যেন অক্ষত থাকতে হবে, থাকে। এই জন্য সবাইকে অনুরোধ করছি, সবাই অভিভাবক অভিভাবিকা বৃন্দ এসছেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সবাইকে আমি ভালো থাকবেন এই আশা রেখে সবাইকে আপনার সম্মান জানিয়ে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সাহেবকে। ওনার রাজনৈতিক পরিচয় শুধু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নয়, শিক্ষার আন্দোলনের সঙ্গে উনি দীর্ঘদিন ধরে যুক্ত।
পাঞ্জেরিপাড়া জোড়াসাঁকো যে বেসানুর মডেল স্কুলের শাখা, উনি ওনার একজন দায়িত্বশীল মানুষ। আর ওই সুদর্শননগর যে উচ্চ বিদ্যালয় সরকারি স্কুল, সেখানে তো উনি বর্তমানে প্রেসিডেন্ট। তার দীর্ঘদিন ধরে উনি সেক্রেটারির পদ সামলিয়েছেন। তাই আমাদের মতো উনি খুব শিক্ষা জগতের মানুষ। আমরা এর মাঝে পেয়ে গেছি আরও কিছু গুণীজনকে। আমাদের প্রাণসাগর থেকে আদর্শ শিশু একাডেমির সৌরভ ভাই সহ ওনার এক দল শিক্ষক টিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের আমাদের দক্ষিণ দিনাজপুরের যিনি মূল দায়িত্ব সামলান শ্রদ্ধেয় আব্দুল সামাদ সাহেব আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন। আমরা আলোচনা বেশিক্ষণ চালাবো না। আমাদের যে সমস্ত অনুষ্ঠান সূচি আছে সেই অনুষ্ঠান সূচির অনেকটা অংশে আমরা পেরিয়ে গেছি, আর অল্প সংখ্যা নিয়ে আমাদের আছে, সেটাও আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। তাই আমি একটু মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের ভাই সোহরাব আদর্শ শিশু একাডেমিকে। উচ্চ মাধ্যমিক বালক এবং বালিকা পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার সোহরাব আলী মহাশয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাক, অনেক এখানে কথা বলার মতো আমার যোগ্যতা নেই। এখানে অনেক গুণীজন, বিশেষ করে আব্দুল সামাদ সাহেব মামা, আমরা মামা করে বলি আমরা, এবং মফেজ সাহেব, এক্স এমএলএ মাহমুদা দিদি, এবং অনেক আলেম মৌলানা দিনী আলেম আছেন, এবং সামনে অনেক বাপ চাচা ভাই বোন এবং স্নেহের ছাত্রছাত্রী, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যাক, আমরা এই যে আন্দোলন, এটা শিক্ষার একটা কী বলবো, পিছিয়ে পড়া জেলার একটা চরম কিছু মানুষ, যেই মানুষগুলো সত্যি অনেক ত্যাগ কুরবানি করে, অনেক মানে ঘাম ঝরিয়ে, বিশেষ করে আমি সামাদ সাহেবের কথাই বলবো, উনি এমন কিছু কলকাতার মানুষগুলোকে এই পিছিয়ে পড়া জেলার জন্য শুধু মাইনরিটি দায়িত্ব নয়, কি করে এই জেলাটাকে উন্নতি করা যায়, সেই সময় এক টিমকে উনি বারবার উৎসাহিত করেছিলেন। সেই সময় নুরুল ইসলাম সাহেব আলামী মিশনের সম্পাদক, তারপরে আমাদের আশাফুল হক সাহেব, এস.এন. হক সাহেব, এবং তাকে মোস্তাক সাহেবকে জড়িয়ে কিছু মিশনারি চিন্তাভাবনা, যেটা শুধু দিনাজপুর না সারা পশ্চিমবাংলা ছড়িয়ে ছিটিয়ে গিয়ে আজকে ওই মৌলানা সাজ্জাদ সাহেবের মতো মানুষ কিছু পাগলামি করতে গিয়ে, যেটা আমি যতটুকু জানি যে 4খানা ব্রাঞ্চ ওনার চলছে, বুনিয়াদপুর, দৌলতপুরে, ওখানে পাহাড়পুরে, এই যে বল্লা আমুলবাড়িতে, এখানেও সত্যি এটা ভালো জায়গা কিনে প্লেস মতো জায়গা, এবং আপনারা সাথ দিচ্ছেন। এইভাবে একটা আন্দোলন শুরু হয়েছে, যে আন্দোলনটা আপনারাও কিন্তু সাক্ষী স্বরূপ বা সৈনিক, আপনারাও সাথ দিচ্ছেন। সেই আন্দোলনে আজকে আমরা হাই স্কুলগুলো যে পরিস্থিতি, নিশ্চয়ই তারা ভালো করান, তারপর দিনের সঙ্গে দুনিয়াবী শিক্ষা, যেটা দুটো বোঝাই থাকছে, বিশেষ করে আমার মুসলিম কমিউনিটির জন্য খুব প্রযোজ্য বা দরকার ছিল, সেই কাজটা কিন্তু আমরা একদম কি বলবো, প্রত্যন্ত গ্রামগুলোকে পৌঁছে দিতে পেরেছি। আর সেই আন্দোলনের আজকে মৌলানা সাজ্জাদ সাহেব এখন আমলবাড়িতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। সেই যা আমরা প্রত্যেকে সেটা সাথ দিব, ছাত্র দিয়ে, তাদের বুদ্ধি পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে এবং সহযোগিতা করে হাত বাড়িয়ে দিব, যাতে আগামী দিনে এই আমলবাড়িতে একটা উন্নত একটা জায়গা, শিক্ষার একটা ভালো জায়গা তৈরি হয়। আর সেখান থেকে যেন এই আলো সারা শুধু জেলা নয়, সারা পশ্চিমবাংলা ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই জন্য আমরা ওনাদের জন্য খাস করে দোয়া করবো, সাথ দেব। এই আন্দোলনে মোস্তাক সাহেব সত্যি তার অর্থ উপার্জিত আয় সারা পশ্চিমবাংলা যেভাবে উনি নির্কাতরে দান করেছেন, সেটা ভাবার অতীত। এমনভাবে উনি প্রত্যেকটা পশ্চিমবাংলা প্রায় ৭৭খানা ব্রাঞ্চ, আগে আলামুলকে তুলেছেন, তারপরে জিডি স্টাডি সার্কেলে ৭৭খানা ব্রাঞ্চকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেইটার জন্য আমরা আজকে অনেক নিডি গরিব ছাত্রদেরও আমরা সহযোগিতা করতে পারি, এটা আপনাদের দোয়া। সেই জন্য আল্লাহ ওনাকে যেন একটু হায়াত দারাজ করুক, এবং তার চিন্তা ভাবনা সারা পশ্চিমবাংলা শুধু নয়, সরকারি অন্য কমিউনিটি এবং অন্য চেয়ারপারসনরাও তারা সম্মান করে, যে সত্যি উনি সরকারের কিছু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
তো আল্লাহ পাক সেই কাজটা আমাদের দ্বারা একটু হলেও হয়তো মৌলানা সাজ্জাদ সাহেব ভালোভাবে করছেন, এবং আরও যারা করছেন, বিশেষ করে খাদিমুল সাহেবের কথা বলবো, এবং বেসানুর ফুলবাড়ি বেসানুর মিশনে বিভিন্ন কর্মকর্তা আছেন, এবং বিভিন্ন জায়গার যে এখানকার কর্মকর্তা সবাইকে এই উৎসাহ দিব যে আপনারা কেউ ছোট জায়গা নেই, প্রত্যেকের আপনারা এই মানে আন্দোলনের শরীক, আপনারা এই কাজ চালিয়ে যান। আগামী দিনে যেন আরও এই শিক্ষার আন্দোলনে একটা উন্নত জায়গায় পৌঁছানো যায়, এই জন্যই বলে আমি সারিবদ্ধভাবে সমস্ত কর্মকর্তা এবং অভিভাবক এবং আমার অতিথিবৃন্দ সবাইকে, আমার স্নেহের ছাত্র সবাইকে আমার দোবারা সালাম জানিয়ে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ আমাদের সৌরভ ভাইকে, আদর্শ শিশু একাডেমির কর্ণধার সৌরভ ভাই। মিশন জগতে গোটা পশ্চিমবাংলায় যে তিনটা নাম না বললে একটু বেমানান দেখায়, তার মধ্যে আলহাজ মোস্তাক হোসেন সাহেব আমাদের পশ্চিম দিনাজপুরের যিনি মানে পশ্চিম দিনাজপুর জেলার শেষ ডিএম ছিলেন, শেখ নুরুল হক সাহেব, এবং আলামিন প্রতিষ্ঠাতা আমাদের আলহাজ নুরুল ইসলাম সাহেব। ঠিক আমাদের দক্ষিণ দিনাজপুরে আমাদের শিক্ষা আন্দোলনে, আবাসিক শিক্ষা আন্দোলনে, মিশনারি শিক্ষা আন্দোলনে বা সংখ্যালঘুদের যে কোনো আন্দোলনে যার নামটা আমরা যদি না বলি, ওনার অনুপস্থিতিও অনেক জায়গায় আমাদের নামটা উচ্চারণ করতে হয়। তিনি আমাদের অত্যন্ত সকলের কাছের মানুষ, পরিচিত মানুষ, এবং আমাদেরকে যথেষ্ট যেমন ভালোবাসে, ঠিক আমাদের গার্জিয়ানশিপ অদ্যাবধি দিয়ে যাচ্ছেন। আমাদের সত্ত্বেও আমাদের সামাদ সাহেব বালুঘাট থেকে, তো ওনাকে আমরা পেয়েছি আজকের এই অনুষ্ঠান, আমরা যথেষ্ট নিজেদেরকে আমরা ধন্য মনে করছি। আমি চলে আসবো, ওনার মুখে তো আমরা পবিত্র কথা শুনবই। তার আগে আমাদের বেস্ট আন্নুর এডুকেশনাল হাব নর্থ বেঙ্গল জুড়ে যে কতগুলো মিশন এটা যথেষ্ট সাড়া ফেলিয়েছে, তার মধ্যে যেমন আদর্শ শিশু একাডেমি, ঠিক বেস্ট আন্নুর একটা উজ্জ্বল নাম, যেখানে বিভিন্ন শাখায়, বিভিন্ন ক্যারিকুলামে, বিভিন্নভাবে এই সমাজসেবা কাজের সাথে সাথে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে তারা স্যাক্রিফাইস করেছে। আজকে আমাদের ওনাদের মূল্যবান সময় আমাদেরকে সার্থক করে তুলবে। এই দিনা পাবলিক স্কুলের যে শুভ উদ্বোধন, এই উদ্বোধনে ওনাকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় খাদিমুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা সম্পাদক বেসান্দির মডেল স্কুল। লাইন গেছে আচ্ছা, মুখে মুখে বলি। হ্যাঁ বলেন। যাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের হ্যালো 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 টেস্ট। আপনাদের কিছু প্রশ্ন করি, মানে ইন্টারাপশন না হলে এক তরফা হয়ে যাচ্ছে। গোটা পশ্চিম দিনাজপুরে যদি প্রথম একটা মিশন হয়, সেটা বালুরঘাট মসজিদ মেস। সেটা কিন্তু ইসলামিক শিক্ষার সাথে সাথে সেটা শুরু হয়েছিল। তার সুফল আমরা কিন্তু পর্যালোচনা করি না। এটা কিন্তু আমাদের একটা, সেই সময় আমার মনে আছে, অ্যাকচুয়ালি আমি ওই মসজিদ মেসটাকে দেখে, যদি মসজিদ মডার্ন হস্টেল বলা হতো তাহলে ভালো, মসজিদ মেস বলে বলা হয়েছে বলে ছোট্ট মনে হয়েছে। তার দৌলতে আমি দেখেছি গোটা দক্ষিণ দিনাজপুরের প্রায় 350 ছেলে মেয়ে চাকরি করছে হাই স্কুলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে। এটার জন্য আমরা প্রথমেই একটা শুকরিয়া আদায় করে নিব। প্রথম যদি পশ্চিম দিনাজপুরে যদি মসজিদ হয়, হস্টেল হয়, সেটা হচ্ছে বালুরঘাট মসজিদ। তার কর্ণধার আমার মামা সামাদ সাহেব কিন্তু করেছেন, তাদের অনুপ্রেরণায় বেসান্নুর সৃষ্টি হয়েছে। এটা আমাদের একটা বই বেরিয়েছে, রিসেন্ট বেরোবে, সেটা লেখা আছে। আরেকটা বলি যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এগুলো শুনি, গতানুগতিক কথা,
কিন্তু তার আগে আমাদের কিছু পেশা জানতে হবে, যে আমার ছেলেটাকে মেয়েটাকে এই পেশায় আমরা লিপ্ত করব। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আর্মির লেফটেন্যান্ট জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার হয় কোন পরীক্ষা দিলে, আপনারা বলতে পারবেন না। ন্যাশনাল ডিফেন্স একাডেমি বলে একটা পরীক্ষা আছে, সেটা 16.5 থেকে 19.5 বছরের মধ্যে পরীক্ষা দিতে হয়, বয়সে পরীক্ষা দিতে হয়, এবং সেটা পরীক্ষায় পাস করলে সেই ছেলেটা 70,000 টাকা বেতন দিয়ে শুরু হয়, গভর্নমেন্ট পড়াবে, আবার 70,000 টাকা স্যালারি পাবে। এটা কিন্তু আমরা জানি না, আমাদের ওই জায়গাটাতে যেতে হবে। আমাদের প্রশাসনের এভিয়েশন সায়েন্স বলে একটা পরীক্ষা আছে, এই যে আমরা আকাশে উড়াচ্ছে পাইলট দেখছি গাড়িটা, ওটা কি পরীক্ষা দিয়ে পাস করাছে? এভিয়েশন সায়েন্স বলে একটা পরীক্ষা আছে, আপনার এইচএস এর পরে ওই পরীক্ষা দিলে ওই লাইনে গেলে সে পাইলট, ক্রু বা এয়ারপোর্টের যেগুলো চাকরি সেগুলো পাওয়া যেতে পারে। আমরা মুসলমানরা সব থেকে কোর্টে বেশি যায়, এটা আমি দেখেছি বা আমার অভিজ্ঞতায় কোর্টে আমরা আছি, কিন্তু কোর্টে ছেলেটাকে জাজ বানানোর জন্য আমরা কোনোদিন প্রিপারেশন নিচ্ছি না। এটা কিন্তু একটা প্যাথেটিক দিক আমাদের, যে আমাদের ছেলেটা জাজ হোক। পৃথিবীর গোটা ভারতবর্ষের প্রেস্টিজিয়াস যেটা চাকরি হচ্ছে জাজ হওয়া, মানে এমন কলমের খোঁচা, জেলে যাবে, ছাড়া পাবে, আবার বড় জায়গায় নেপথ্যে বড় কাজ হয়, সেই জায়গাটা আমাদের নেই। এবার ওটা কিসে পরীক্ষা দিলে ওটা হবে? ক্লার্ক বলে একটা পরীক্ষা আছে, এগুলো আপনাদের জানা দরকার, কারণ গার্জিয়ানের সঙ্গে কোলাবোরেশন না করলে এটা আমরা জানতে পারবো না। ক্লার্ক বলে একটা পরীক্ষা হচ্ছে, আবার হাই সেকেন্ডারির ওই পরীক্ষার মাধ্যমে সারা ভারতবর্ষে 17টা কলেজ আছে যেটাতে বিনা পয়সায় গভর্নমেন্ট পড়াবে। আমরা ওই সব কোর্স বেসানুর এডুকেশন হাব শুরু করেছে, এটা খালি জানান দেওয়ার জন্য বললাম। এবার আপনাদের আরেকটা বলি, আমাদের প্রতিষ্ঠানে 4টা সমস্যায় ভোগে। কি কি? একটা হচ্ছে ভালো মানুষের অভাব। প্রতিষ্ঠানগুলো যারা আমরা চালাই ভালো মানুষ খুঁজে পাই না, এটা কিন্তু একটা বড় সংকট। সবাই দেখবে ওই টিচার নাই, ওটা নাই, ম্যানেজমেন্টের লোক নাই, আর আমরা এই যে ভালো মানুষের সংকট ওটা আগে তৈরি করতে হবে। যারা তাবলিগ জামাত করেন তারা কিছুটা করেন, কিন্তু ওটা বৃদ্ধদের বয়সের বেশি, কিন্তু ইয়াং ছেলেদের আরো টানতে হবে। আপনাদের ভালো মানুষ তৈরি করতে হবে। যদি ভালো মানুষ তৈরি করা যায় তাহলে কিন্তু ভালো প্রতিষ্ঠান হবে, আর আপনার ছেলেমেয়েরা ভালো হতে বাধ্য। ওই জায়গাটাকে আপনাদের সহযোগিতা করতে হবে। আরেকটা বলি, এখানে 3, 4, 5 আবাসিক খুলছে। আপনারা মনে করছেন একটা মিশনের ছেলেটা দিলে বোধহয় হয়ে গেল, মিথ্যা কথা। এটা একদম ডাহা মিথ্যা কথা। যদি ওই গার্জিয়ান সচেতন না হয় তাহলে ওকে আমরা ভালো তৈরি করতে পারবো না, কিন্তু আমরা সচেতন হই না। আপনাদের অভিযোগ হচ্ছে আমি তো ছেলেটা দিয়েছি, টাকা দিয়েছি, সেটা বড় কথা না, তদারকি করতে হবে। আপনি ওই হস্টেলে গিয়ে হস্টেলের বাচ্চাটাকে কতটা সায়েন্স করছে, কতটা অঙ্ক শিখছে, কতটা ইংরেজি, খাতাগুলো, আপনি অশিক্ষিত হন কিন্তু খাতাগুলো চেক করা দরকার। আমরা করি না। আমরা কি করি, একটা কুরকুরের প্যাকেট, একটা ভুজিয়ার প্যাকেট, কিছু ফলমূল এগুলো নিয়ে যাই, কিন্তু এগুলাতে ওটা খাওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করে দেয়, আর কোনটা কখন খাবো না খাবো এটাই চর্চা করে। কখনো কি কোনোদিন একটা ভালো জীবনী, মোহাম্মদের জীবনী, অমর ফারুক গাজী আল্লাহ তো জীবনী উপহার দিয়েছে, বেটা এই বইটা পড়, আপনারা সেই বইটা দেন না। তাহলে আপনি যদি বই না দেন তাহলে পড়ার অভ্যাসটা কোথায় গড়ে উঠবে? পড়ার অভ্যাসটাই তো নাই ওর। আর হস্টেলে বলছেন যে ভালো করে পড়েন, ভালো করে করেন, এটা হবে না। আপনাকে ওই সহযোগিতা করবে। ওই সব পরিবর্তে 12 মাসে 12টা জীবনী যদি তাকে দিতে পারেন, আর 12 মাসে 12 বার দেখা করে বলতে পারেন, যদি বেটা বইটা পড়েছিস, যদি হয় না আমি মন দিয়ে পড়েছি, তাহলে দেখবেন ওই ছেলেটা আস্তে আস্তে ভালো জায়গায় যাবে। ওই চর্চাগুলো আপনাদের করতে হবে।
আরেকটা জিনিস মনে রাখতে হবে, নৈতিকতা পৃথিবীর একমাত্র পেশা শিক্ষকতা। যে পেশা, যে প্রতিষ্ঠান বা যে পেশা অন্যের সন্তানের ভালো চায়, পৃথিবীতে কোনো পেশা দেখাতে পারবেন না যে অন্যের সন্তানের ভালো চায়। একমাত্র শিক্ষকই একটা পেশা বা শিক্ষা প্রতিষ্ঠান একটা পেশা যে প্রতিষ্ঠানে অন্যের সন্তানের ভালো চায়। এই যে অন্যের সন্তানের ভালো চায়, এখন যেগুলো আমাদের প্রতিষ্ঠানের যেগুলো ক্রাইসিস আমরা ভুগছি, যে ছেলেগুলো কথা শুনতে চায় না, পড়তে চায় না, মানসিকতা খারাপ, একে অপরের সহযোগিতা করে না, এই যে পারিবারিক যে শিক্ষাটা আমরা কিন্তু দিতে পারছি না। এই পারিবারিক শিক্ষা দেওয়ার জন্য আপনাদের প্রতিনিয়ত কমপক্ষে রাতে একবেলা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কলেজে পড়ুক যেখানেই পড়ুক, এক সন্ধ্যা একসঙ্গে খেতে হবেই হবে। যদি না খান তাহলে আপনার ছেলেটা আস্তে আস্তে কোথায় খারাপ জায়গায় যাচ্ছে, আপনার মেয়েটা কোথায় প্রেম করছে বুঝতে পারবেন না। আপনারা আজকে প্রতিজ্ঞা করুন যে রাতে বা দুপুরে এক সন্ধ্যা আমি আমার পরিবার নিয়ে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র, মা থাকলে মা বাবা, একসঙ্গে খাওয়ার পরিবেশ গড়ে তুলুন। যদি এটা করতে না পারেন তাহলে কিন্তু আপনার ছেলেটা আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে যাবে, আপনার মেয়েটা আস্তে আস্তে অন্যের হাত ধরে কোথায় চলে যাবে আপনি বুঝতে পারবেন না। আপনাদের অনুরোধ করে বলছি, রাতের দিকে বা দুপুরে, যেহেতু কর্মব্যস্ততা, সেই জন্য রাতের দিকে একসঙ্গে সবাই মিলে আহার খাবেন। সেখানে কিন্তু একে অপরের ভাবের আদান প্রদান করবেন। মা তোর ক্লাসে কলেজে গিয়েছিলিস, কি কি হলো বলতো, দেখবেন ও আস্তে আস্তে সব সত্য কথাগুলো বলছে। কাউকে যদি ও ভালোবাসে থাকে সেটাও ও বলছে, তখন তাকে বোঝানোর একটা স্কোপ তৈরি করতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটা বাহু, একদিকে শিক্ষক শিক্ষিকা, অন্যদিকে কে ছাত্রছাত্রী, একদিকে অভিভাবক, আর একদিকে স্কুলের ম্যানেজমেন্ট। এই